কি হলো? ওঠো, আর কত ঘুমাবে? যতক্ষণ ঘুম থাকবে। না, তোমাকে এখন উঠতে হবে। সেটা কেন? কেন জানো না? জানলে তো উঠতামই। আজকে তো এমন কোনো কাজ নেই, সুতরাং ঘুমটাই কাজ। সবসময় তো কাজ কাজ করো কেন? কাজ করি বলি তো কাজ করি। আজকে একটা ছুটির দিন, শনিবার। আজকে একটু ঘুমাতে পারবো না? না, পারবে না। দিলে তো ঘুমের 12টা বাজিয়ে। এখন বলো কেন ঘুমাতে দিচ্ছ না? আজ কত তারিখ? 2026 সালের 14 ফেব্রুয়ারি। কিন্তু আজকের দিনটা কি? ভালোবাসা দিবস। তার মানে জেনে শুনে তোমার কোনো রিয়াকশন নেই? না, নেই। ভালোবাসা দিবসে ঘুমাবে? ঘুমাতে আর দিলে কোথায়? আচ্ছা যাও ঘুমাও। আচ্ছা, সারাদিন আমার সাথে একটা কথা বলবে না। আরে শোনো, রাগ করো না, বসো। তোমার সঙ্গে একটু মজা করছিলাম। আসলে এইসব দিনের গুরুত্ব তাদের কাছেই বেশি যারা ভালোবেসে বিয়ে করেছে। আমরা তো আর ভালোবেসে বিয়ে করিনি, আমরা বিয়ে করে ভালোবেসেছি। সুতরাং আমাদের ভালোবাসা এত ঠুনকো নয় যে ভালোবাসা দিবসে ফুল দিয়ে তা প্রকাশ করতে হবে। করলেই বা ক্ষতি কি? ফুল তো ভালো জিনিস। সবার কাছে ফুলের কদর নেই। অবশ্য একসময় এই দিনে প্রেমিক প্রেমিকার একজন অপরজনকে স্বর্ণের আংটি বা চেইন উপহার দিত। আর এখন তো একটা নাক ফুল দেওয়া কঠিন, স্বর্ণের যে দাম। আচ্ছা দোস্ত, সব সময় তোর মনটা খারাপ দেখি, কারণটা কি? সারাদিনে তো কি চিন্তা করো? চিন্তা তো করি মেয়ের বিয়ে নিয়ে। আরে মেয়ে যদি বিয়ের বয়স হয় তাহলে ভালো একটা পাত্র দেখে বিয়ে দিয়ে দে। সমস্যা তো ওখানেই, আমাদের মেয়ের বিয়ের বয়সই তো এখনো হয়নি। আরে যখন বিয়ের বয়স হবে তখন বিয়ে দেবেন। কিন্তু বিয়েতে তো কিছু গহনা দিতে হয়। দিতে হলে দিবেন, অসুবিধা কি? অসুবিধা হলো স্বর্ণের দাম, এটা হঠাৎ বাড়ে হঠাৎ কমে। আলু পেঁয়াজ পেট্রোল ডিজেলের মতো 1 টাকা 2 টাকা না, কিন্তু হাজার হাজার টাকা বাড়ে। আমাদের মেয়ের বিয়ে যখন দেব তখন না জানি কত টাকা হয়। শোনো, 1970 সালে স্বর্ণের ভরি ছিল 154 টাকা, 80 হয়েছে 3750 টাকা, 2010 সালে 42,165 টাকা, আর 2020 সালে 69,867 টাকা, আর 2026 সালে এসে সেটা 2 লাখের বেশি দাম বেড়ে গেছে। আমরা যখন মেয়ে বিয়ে দিব তখন স্বর্ণের দাম কয় লাখ টাকা বাড়বে আল্লাহ জানে। এভাবে বাড়তে থাকলে এই স্বর্ণ একসময় মিউজিয়ামে পাওয়া যাবে। সুতরাং স্বর্ণের চিন্তা বাদ দে। কিন্তু বিয়ে শাদিতে মেয়েকে তো কিছু গহনা দিতে হবে। কেন দিতে হবে? এখন তো আর আগের দিন নাই। কেন? এখন তো আরো অনেকে বেশি বেশি স্বর্ণ দেয়। দেয় যারা বেশি বেশি চুরি করে, অবৈধ সম্পদের মালিক। সাধারণ মানুষ স্বর্ণের ধারে কাছে যায় না। কিন্তু আমি বুঝি না দোস্ত, স্বর্ণ দিয়া লাভ কি? আগের মানুষ স্বর্ণের অলংকার পরে বেড়াইতে যেত, ছেলেরা আংটি ব্রেসলেট পরতো, এখন তো সেই দিন নাই। অহন তো এসব করলে ছিনতাইকারীরা হাত কেটে স্বর্ণ নিয়ে যাবে। এই জন্য অনেকেই স্বর্ণের গহনা বাসায় রাখে না, ব্যাংকের লকারে রাখে। আমিও তো তাই করি না, যা একটু আছে লকারে রেখে দিয়েছি। তাহলে তো হইলই ভাবি, ওইটুকু মায়ের স্মৃতি হিসেবে মেয়েকে দিয়ে দিবেন। স্বর্ণ দেওয়া হলো, স্মৃতিটাও থাকলো। সুতরাং বাড়তি স্বর্ণ চিন্তার কোনো দরকার নেই। দোস্ত, এখনকার যুগে আর কেউ স্বর্ণ পরে না, এখন সবাই পরে ইমিটেশন, কারণ এই যুগটাই ইমিটেশনের। ভালোবাসা শব্দটা অনেক পবিত্র একটা বিষয়। অনেকে এই ভালোবাসাকে অন্তর দিয়ে উপলব্ধি না করে আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে গাইতে গাইতে আবেগ আপ্লুত হয়ে বিয়ে করে ফেলে। ফলে বিয়ের কিছুদিন পরেই তাদেরকে গাইতে শোনা যায়, ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া। তুমি আবার মনে মনে সেই গান গাও না তো? এসব গান মনে মনে গাওয়া যায় না, ঝগড়ার দাপটে একটা না একটা সময় প্রকাশ হয়েই যায়। আমি না বললেও কে কখন সোশ্যাল মিডিয়ায় দিয়ে বসে, তার ঠিক আছে? ছি ছি, এসব কথা শুনতেও ভালো লাগে না। তবে হ্যাঁ, শুধু মানুষের মধ্যে কিন্তু প্রেম ভালোবাসা সীমাবদ্ধ নয়, আরো অনেক কিছু আছে যা মানুষ ভালোবাসে। যেমন শীতকালে মানুষ পিঠা খেতে ভালোবাসে, কারণ এই সময় খেজুরের গুড়ের পিঠা সবারই ভালো লাগে। শুধু গুড় নয়, রসও ভালো লাগে। যশোরের বাঘারপাড়ার একজন সমাজসেবক মানুষকে রস খাওয়াতে ভালোবাসেন, আর সেজন্য তার নাম হয়ে গেছে রস কাকা। ঋতু বৈচিত্র্যে এখন শীতকাল, আর শীত এলেই খেজুরের রসের ঘ্রাণে ভরে ওঠে বাংলার প্রকৃতি। শীতের ঐতিহ্য এই খেজুর গাছের রস সংগ্রহের জন্য গাছিরা এই সময় ব্যস্ত সময় পার করেন। আর এই খেজুরের রসের জন্য বিখ্যাত হচ্ছে যশোরের খেজুরের রস। কুয়াশা ঢাকা শীতের সকালে টাটকা এক গ্লাস খেজুরের রসের তুলনাই হয় না। এখনকার ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের কোমল পানীয়ের স্বাদ জানে, কিন্তু তারা জানে না খেজুর রসের স্বাদ। গাছ ও গাছের অভাবে রস খুঁজে পাওয়া কঠিন। তবে আমরা এমন একজন ব্যক্তির সঙ্গে এখন আপনাদের পরিচয় করিয়ে দেব, যিনি যশোরের খেজুরের যশ ও ঐতিহ্য রক্ষায় রীতিমতো সংগ্রামে নেমেছেন। অভিনব উদ্যোগ নিয়েছেন যশোরের বাঘারপাড়া উপজেলার বহরমপুর গ্রামের কাজী মাওলানা ফারুক হোসেন। 59 বছর বয়সে এই মানুষটি পেশায় একাধারে শিক্ষক, মসজিদের ইমাম ও ইউনিয়নের বিবাহ রেজিস্ট্রার বা কাজী। তবে সব পরিচয় ছাপিয়ে এলাকায় তিনি এখন রস কাকা নামেই বেশি পরিচিত।
বছর 5 আগে জনাব ফারুক হোসেন লক্ষ্য করেন দক্ষ গাছির অভাবে এলাকার বেশ কিছু গাছ অযত্ন অবহেলায় এমনিতেই পড়ে আছে। তখন তিনি নিজে উদ্যোগ নিয়ে গাছগুলো পরিষ্কার করে তা কাটার উপযোগী করে তোলেন এবং সেখান থেকে সংগৃহীত রস দিয়েই শিশুদের রস তৃষ্ণা পূরণের উদ্যোগ নেন। সেই থেকে চলছে তার বিনা পয়সায় রস খাওয়ানোর কাজ। প্রতিদিন বিকেলে গাছ কেটে হাঁড়ি পাতেন, বাদুড় ও অন্যান্য পাখি থেকে রস নিরাপদ রাখতেও ব্যবস্থা গ্রহণ করেন। ভোরের আলো ফোটার আগেই তিনি বাড়ি থেকে সাইকেলের পেছনে কয়েকটি খালি ভাঁড় ঝুলিয়ে বের হন রস সংগ্রহে। এভাবে গ্রামের বিভিন্ন স্থানের গাছ থেকে রসের হাঁড়ি নামিয়ে ছোটেন বাড়ির পথে। তার 2 ছেলে নাজমুস সাকিব, মাহবুব হেলাল এবং মেয়ে উম্মে হাবিবা তার এই শুভ কাজে সহযোগী। বাড়ি ফিরে রস ছেঁকে পরিষ্কার পাত্রে রাখা শেষ হতেই ফারুকের ছেলে হেলাল হ্যান্ড মাইক হাতে বেরিয়ে পড়েন। শিশু কিশোরদের উদ্দেশ্য করে বলতে থাকেন, যারা রস খাবেন তারা গিলাস মগ ঘটি বাটি নিয়ে চলে আসেন। শীতের ভোরে লেপের উত্তাপ ছেড়ে বিভিন্ন বাড়ি থেকে আসতে থাকে নানান বয়সী শিশুরা, কারো হাতে গ্লাস, কারো হাতে মগ, কারো হাতে ছোট ঘটি কিংবা জগ। ফারুক হোসেন পরম মমতায় এক একজনের হাত থেকে গ্লাস মগ নিয়ে সেগুলো পূর্ণ করে দিতে থাকেন খেজুরের রসে। কেউ কেউ সেখানে বসেই পরম তৃপ্তিতে শুরু করে রস পান। অন্যের তৃপ্তি দেখে তৃপ্তি পান ফারুক হোসেন, ভুলে যান সব কষ্ট। খেজুর গাছ কাটা অত্যন্ত কষ্টের কাজ, কিন্তু যখন মানুষ এই রস পান করে, কেউ কেউ রস খেয়ে বলে যে 5 বছর 7 বছর 10 বছর পরে আমি এই রস পান করেছি, তখন আমার কষ্ট ভুলে যায়, আমার আনন্দে বুক ভরে যায়। আমি যতদিন সুস্থ থাকবো, আল্লাহ আমাকে যতদিন হায়াতে বাঁচায় রাখে, এই কাজটা আমি অব্যাহত রাখবো। এই যে রস কাকাকে দেখলে, উনি কিন্তু বাচ্চাদের ভালোবেসে বিনা পয়সায় রস খাওয়ালেন। অবশ্য এখনকার ভালোবাসার কোনো গ্যারান্টি নেই। ভালোবাসা কি কোনো প্রোডাক্ট নাকি যে গ্যারান্টি ওয়ারেন্টি থাকতে হবে? এটা মনের ব্যাপার। এই জন্যই মন যদি বিট্রে করে তখন তার ভালোবাসা থাকে না। দেখো না আজকাল কত পরিচিত অপরিচিত মানুষের সংসার ভাঙছে। আসলে আগে কারো সংসার ভাঙলে মন খারাপ থাকতো, চক্ষু লজ্জায় কাউকে বলতো না। আর এখন হু কেয়ারস, একটা গেছে তো আরেকজন স্ট্যান্ড বাই। বিন্দু মাত্র কারো অনুশোচনা নেই। সোশ্যাল মিডিয়ায় আবার স্ট্যাটাস দিয়ে জানিয়ে দেয় আমি এখন একা। বাস উৎসাহী কারোর সাথে আবার রিলেশন হয়। পার্কে, মলে, সিনেমা হলে, কফি শপে চলে ঘন্টার পর ঘন্টা আড্ডা। শুধু আড্ডা নয়, শুনেছি রেস্টুরেন্টে বসে কেউ কেউ প্রেমিকের পকেট ফাঁকা করতেও ছাড়ে না। মাত্র 3000 টাকা। হ্যাঁ, দুজনের খাবারের বিল হিসাবে অনেক কমও না। আমরা তো প্রায় 1 ঘন্টা লাগিয়ে খেলাম। এক কাজ করি, আমরা একসাথে বিলটা পেমেন্ট করি। হ্যাঁ, তোমার ভাগে হচ্ছে 1500 টাকা। আমি টাকা দিব? পুরোটা না তো, অর্ধেক। হ্যাঁ, কিন্তু আমি কেন টাকা দিব? আহা, আমরা দুজন মিলে খেয়েছি, দুজন মিলে বিলটা দিব, অসুবিধা কি? না ওয়েট, আমি বুঝতে পারছি না, তোমার সাথে খেতে এসে আমাকে কেন টাকা দিতে হবে? এত বোঝাবুঝির কি আছে? আমরা তো দুজনেরই আলটিমেটলি লাইফ পার্টনার হব। তুমি আমাকে মন দিয়েছো, আমি তোমাকে মন দিয়েছি। তুমি আমাকে ভালোবেসেছো, আমিও তোমাকে ভালোবেসেছি। এখন তেমনি তুমি খেয়েছো, আমিও খেয়েছি। তো আমরা দুজন দুজনকে যেরকম মন দিয়েছি, আমরা এই টাকাটাও একসাথে দেব। হ্যাঁ, সব কিছু 50-50 হওয়াটাই ভালো না? নো ওয়ে, দিস ইজ টু মাচ। আহা, টু মাচ হবে কেন? তুমি অহেতুক একটা সিম্পল জিনিসকে জটিল করে ফেলছো। লুক, এভাবে যদি সবকিছুই ভাগাভাগি করো তাহলে আমি তোমার সাথে ভবিষ্যতে থাকবো কি করে? হ্যাঁ, ভবিষ্যতের কথা বাদ দাও তো, তখন তো সংসার খরচ আমাকেই চালাতে হবে। ওটা নিয়ে আমি ভাবছি না, তুমি আপাতত এটার সলিউশন করো। আমি দেবো না, আমার কাছে টাকা নেই। টাকাই যখন নেই তখন তো দামি দামি খাবার অর্ডার দেওয়ার কি দরকার ছিল? আমি তো ভেবেছিলাম টাকা- ভেবেছিলে বিলটা ও দেবে, তাই তো? হ্যাঁ। সেটাও যদি ভেবে থাকো, তবুও তোমার একটু সংযত হওয়া উচিত ছিল। কারণ একজন বেকার ছেলের পক্ষে একটা রেস্টুরেন্টে ঢুকে একবেলা কত টাকা বিল দেওয়া সম্ভব সেটা বিবেচনা করা উচিত ছিল। 1500 টাকা একজনের একবেলার খাবার, তাও আবার এই ফাস্ট ফুডের দোকানে। দ্যাটস টু মাচ। প্লিজ রম, প্লিজ এবার মতো তুমি টাকাটা দিয়ে দাও প্লিজ। হ্যাঁ, দিয়ে দিন। তবে এটাই শেষ এবং চিরজীবনের জন্য শেষ। যার জীবনে কোনো হিসাবের ঠিক নেই, ভালোবাসার মানুষের সামর্থ্যের কথা চিন্তা করে না, তাকে নিয়ে সারা জীবন সংসার করা অসম্ভব। বেঁচে গেলে বাবা, কাউকে ভালোবাসতে গেলে একটু দেখে শুনে বুঝে তারপর ভালোবাসা উচিত, নইলে এরকম অবস্থা হয় স্বাভাবিক। আচ্ছা বলো তো, আমি তোমাকে ভালোবাসি, এই 3টি শব্দ বললে কি ভালোবাসা হয়ে যায়? অনেকে তো তাই মনে করে। কথাটা ঠিক নয়। সরব ভালোবাসা চাইতে নীরব ভালোবাসার গভীরতা অনেক বেশি। এই ধরো চোখের ভাষা, আচার আচরণ, নীরবে পাশে বসে থাকা, এমনি অনেক ছোট ছোট বিষয় নীরবে অনেক কিছু বলে দেয়। সেই জন্যই হয়তো কিশোর কুমার গেয়েছেন, ভালোবাসা ছাড়া আর আছে কি? ভালোবাসা হলো নিঃশ্বাসে দেহের, নিঃশ্বাস বিনা মানুষ কখনো বাঁচে কি?
সেজন্যই হয়তো যুগে যুগে ভালোবাসার প্রকাশও পরিবর্তন এসেছে। কবুতরের পায়ে চিঠি পাঠানো থেকে শুরু করে বালিশের কাভার, রুমালের কোনায় লেখা ভুলো না আমায়, আর হাল আমলে কোনো ব্র্যান্ডের দামি উপহার, সবকিছুই ভালোবাসার বহিঃপ্রকাশ। কিন্তু স্মার্টফোনের স্মার্ট ভালোবাসার কথা ভুলে যাচ্ছ কেন? কারণ এই স্মার্ট ভালোবাসা বেশি দিন টেকে না। সবকিছুর পরিবর্তন হলেও ভালোবাসার গান কিন্তু কমেনি, বরং বেড়েছে, নানান কথায়, নানান সুরে, নানান বৈচিত্র্যে। তুমি যদি মেঘ হও, আমি হব রিমঝিম রিমঝিম বৃষ্টি। ও ও ও ও তুমি যদি হও চোখ, আমি হব সে চোখের দৃষ্টি। আমরা দুজন দুজনে মিলে রাখবো এ পৃথিবীতে স্বচ্ছ প্রেমের কথা কৃষ্টি। আমরা দুজন দুজনে মিলে রাখবো এ পৃথিবীতে স্বচ্ছ প্রেমের কথা কৃষ্টি। তুমি যদি মেঘ হও, আমি হব রিমঝিম রিমঝিম বৃষ্টি। ও ও ও তুমি যদি হও চোখ, আমি হব সে চোখের দৃষ্টি। তুমি হলে চাঁদ, আমি জ্যোৎস্না হব। পূর্ণিমা হয়ে আমি তোমারই রব। তুমি হলে চাঁদ, আমি জ্যোৎস্না হব। পূর্ণিমা হয়ে আমি তোমারই রব। থাকবো দুজন দুজনে পাশে জনম জনম হয়ে, অপরূপ কোনো এক সৃষ্টি। থাকবো দুজন দুজনে পাশে জনম জনম হয়ে, অপরূপ কোনো এক সৃষ্টি। তুমি যদি মেঘ হও, আমি হব রিমঝিম রিমঝিম বৃষ্টি। ও ও ও তুমি যদি হও চোখ, আমি হব সে চোখের দৃষ্টি। তুমি হলে ফুল, আমি হবই সুবাস। সে সুবাসে আমি সুখে নেব নিঃশ্বাস। তুমি হলে ফুল, আমি হবই সুবাস। সে সুবাসে আমি সুখে নেব নিঃশ্বাস। সারাদিন মান ধরে আমাদের ঘিরে রবে স্নিগ্ধ বাতাস বড় মিষ্টি। সারাদিন মান ধরে আমাদের ঘিরে রবে স্নিগ্ধ বাতাস বড় মিষ্টি। তুমি যদি মেঘ হও, আমি হব রিমঝিম রিমঝিম বৃষ্টি। ও ও ও তুমি যদি হও চোখ, আমি হব সে চোখের দৃষ্টি। আমরা দুজন দুজনে মিলে রাখবো এ পৃথিবীতে স্বচ্ছ প্রেমের কথা কৃষ্টি। আমরা দুজন দুজনে মিলে রাখবো এ পৃথিবীতে স্বচ্ছ প্রেমের কথা কৃষ্টি। তুমি কি একটা বিষয় লক্ষ্য করেছো? এখনকার দিনে ভালোবাসার কোনো মূল্য নেই, খুবই ঠুমকো। ভালোবাসা মানুষের বড় শক্তি। ভালোবাসা দিয়ে শত্রুকেও জয় করা যায়। তাই সবার মনে ভালোবাসা থাকা উচিত। সেই জন্যই মান্না দে হয়তো গিয়েছেন, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর। স্বাভাবিক, যে জীবন প্রেমহীন তার বেঁচে থাকা অর্থহীন। বাবা হঠাৎ কবি হয়ে গেলে, দারুণ ছন্দ মিল। প্রেমহীন, অর্থহীন, তা তুমি কি কথাটা আমাকে উদ্দেশ্য করে বলেছো? আচ্ছা, আমরা কথা বলছি সামগ্রিক ভালোবাসা নিয়ে, সেখানে তোমাকে টানছো কেন? আগে ভালোবাসায় টাকার উত্তাপ কিংবা উপহারের উত্তাপ ছিল না, ছিল ভালোবাসার উত্তাপ। কোথায় তুমি? আরে কি হয়েছে বলো। এই দেখো তোমার জন্য কি এনেছি।
আজকের দিনে তোমার জন্য আমার এই ছোট্ট গিফট। কি হ্যাঁ, আমার জন্য? ভালোবাসা দিবসের উপহার। কি বলছো? এই বুড়ো বয়সে ভালোবাসা? তোমার মাথা টাথা ঠিক আছে তো? সব ঠিক আছে, আগে প্যাকেটটা খোলো। এখানে রয়েছে আমাদের প্রথম ভালোবাসার অনেক মহামূল্যবান স্মৃতি। প্যাকেটটা খোলো। ওমা, এটা দেখে রুমাল। হ্যাঁ, আমাদের প্রেমের সেই ঐতিহ্যবাহী রুমাল। এটা তো আমি তোমাকে দিয়েছিলাম। হ্যাঁ, 40 বছর আগে যখন আমরা প্রেম করতাম তখন তুমি আমাকে এই রুমালটি দিয়েছিলে। তোমার নিজের হাতে সেলাই করে লিখেছিলে, যাও পাখি বন্ধুর কাছে, চেয়ে দেখো সে কেমন আছে। আরে, এই ছবি কোথায় পেলে? এটাও একটা মহামূল্যবান ছবি, সেই ব্ল্যাক এন্ড হোয়াইট যুগের দুর্লভ ছবি, যা শত চেষ্টা করে তুমি এখন আর পাবে না। আমি অনেক যত্ন করে নিজের কাছে রেখে দিয়েছিলাম। এটা কিসের কলম? আজকাল তো এই ধরনের কলম দেখাই যায় না। এটাও সেই স্মৃতিময় কলম, মাতৃ রাইটার, আমাদের ভালোবাসার সাক্ষী। এর মুখটা আমি হারিয়ে ফেলেছি। এই কালির কলম দিয়েই তোমাকে আমি প্রেমের চিঠি লিখতাম। আমি তোমায় ভালোবাসি। এই বইটাও তো খুব চেনা চেনা লাগছে। লাগাটাই তো স্বাভাবিক, কারণ এই বইটি তো তুমিই আমাকে দিয়েছিলে। এর প্রথম পৃষ্ঠায় কি লিখেছিলে দেখো। আমার ভালোবাসার জান, এই জীবনে আমি শুধু তোমাকেই চাই, তোমাকে ছাড়া আর কিছুই চাই না। 40 বছর পর এবার একটু এই কথাগুলোর সঙ্গে নিজের চরিত্রটাকে মিলিয়ে দেখো। কি মেলাবো? ওই যে লিখেছো, আমাকে ছাড়া তুমি আর কিছুই চাও না। কিন্তু এখন তো তোমার চাওয়ার শেষ নেই, শুধু আমাকে পেয়েই তুমি খুশি নাও। তোমার এখন এটা চাই, ওটা চাই, পান থেকে চুল খসলে তোমার তালাকও চাই। কথায় কথায় বলো আমাকে বিয়ে করাটাই নাকি তোমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। অথচ আমি কিন্তু তোমাকে ছাড়া আর কিছুই চাইনি, চাইও না। চাই একটু ভালোবাসা, চাই সুখ শান্তির সংসার। তাই আজকের দিনে তোমার ওই উপহারের রুমালে হাতে বোনা ভালোবাসার কথাগুলোই স্মরণ করে দিতে চাই। যাও পাখি বন্ধুর কাছে, যে দেখো সে কেমন আছে। এসব বলে আমাকে আর লজ্জা দিও না। সংসারে এসব টুকিটাকি হয়ই, ওটাও ভালোবাসা। আর এই ভালোবাসা যদি না থাকতো তাহলে তোমার আমার এতদিনে কয়েকটা বিয়ে হতো। ওই যে কিছু কিছু সেলিব্রিটিদের অবস্থা দেখো না। আসলে মানুষ ভেদে প্রেম ভালোবাসার প্রকাশ ভঙ্গি আলাদা। মনে প্রেম উদয় হলে দেখবে চারদিকে সবকিছু কেমন যেন প্রেমময় মনে হয়। আর সেটা তো টাইটানিক সিনেমার দৃশ্যেই ফুটে উঠেছে। জাহাজে দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে রোজ গাইছে আই সি ইউ, আই ফিল ইউ, আর জ্যাক পেছনে দাঁড়িয়ে আছে। বাহ, দারুণ একটা উদাহরণ দিলে তো। অসাধারণ গান। গানের কথাতেই যখন আসলে তখন বলতেই হয়, এখন বোঝা মুশকিল কোনটা গান আর কোনটা স্লোগান, কারণ এখন স্লোগানও হচ্ছে সুরে সুরে। এই কদিন আগেও নির্বাচনের প্রচারণার সময় যেসব গান আর গালি শুনেছি সুরে সুরে, তাতে করে মনে হচ্ছে অশ্রাব্য সব গালি সবার কাছে খুব সহজ হয়ে যাচ্ছে। হ্যাঁ আসলেই, আগে যেমন একটা গালি শুনলে লজ্জা পেতাম, অসভ্য বলতাম, আর এখন পথে ঘাটে সোশ্যাল মিডিয়ায় গালাগালি যেন গান বাজানোর অলংকার হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, গানের কথা বাদ দাও, চলো একটা নাচ দেখি।
শুনেছি এখন নাকি অনেকেই প্রেম ভালোবাসা ডেটিং এসব সম্পর্কে পরামর্শ নিতে এআই এর সাহায্য নিচ্ছে। হ্যাঁ, প্রেমিকাকে কি লিখবে, কিভাবে লিখলে খুশি হবে, কি উপহার দিবে, কিভাবে রাগ ভাঙাবে, কিভাবে প্রেমের প্রস্তাব দিবে, এসব অনেক কিছুর জন্যই সাহায্য নিচ্ছে চ্যাট জিপিটির অনেকেই। তুমি আবার নিচ্ছুটেছ নাকি? লাভ কি, আমি তো বিয়ের ফাঁস পড়েই ফেলেছি। কি? আরে এই ফাঁস সেই ফাঁস না, আমার কি অন্য কোথাও যাবার সুযোগ আছে? তাহলে কি যেতে? আরে বাবা, কিসের মধ্যে কি পান্তা ভাতে কি? তোমার কি মনে হয় আমি অন্য কোথাও যাব? আমাদের ভালোবাসা কি এতই ঠুনকো? শোনো, আজকাল অনেকেই ভালোবাসা ভিক্ষে চায়, তারপরে বিয়ের পরে ভুলে যায়। কিন্তু আমাদেরটা ভিক্ষের ভালোবাসা নয়, আমাদেরটা বিয়ের পর গড়ে ওঠা ভালোবাসা। স্যার কিছু সাহায্য করেন, এক মুঠ ভাত খামো। সারাদিন কিছু খাই নাই স্যার। এনো মাত্র 20 টাকা দিলে কি খাবে এ দিয়ে? হ্যাঁ তাই তো। আচ্ছা দাঁড়াও, এ নাও আরো 30 টাকা দিলাম, পেট ভরে খেও। হ্যাঁ, আল্লাহ আপনার ভালো করো। 50 টাকা দিয়ে আবার পেট ভরে কি খাবে? হ্যাঁ হ্যাঁ তাই তো, আরো দিতে হবে। চলে গেল তো। স্যার কদাটে দেন স্যার, ভাত খামো। ও তুমি আবারও? স্যার কিছু দেন স্যার। যাও যাও, মাফ করো, এখানে কি পার্মানেন্ট ঠিকানা বানাইছো? স্যার 2 টাকা দেন স্যার। 2 টাকা? এদিন তো 50 টাকা দিলাম, কাজ হলো না, আজকে 2 টাকা কেন? হ্যাঁ, লগে বান্ধবী থাকলে হিসাব অন্যরকম হয় না? ভিক্ষা বৃত্তিতেও পলিটিক্স। যাও, আজকে 1 পয়সাও দিব না, ওই দিন বিপদে পড়ে দিছিলাম। যাও। আজকাল ভালোবাসার শব্দটা শুনলেই মনে হয় প্রেমিক প্রেমিকার ভালোবাসা, অর্থাৎ একজন ছেলে আর একজন মেয়ের মধ্যকার ভালোবাসা। অথচ এই ভালোবাসার শব্দটার বিশালতা অনেক। তা ঠিক, আমরাই তো বলি বৃক্ষপ্রেম, পশু প্রেম, ফুল প্রেম, প্রকৃতি প্রেম, তাছাড়া বাবা মা ও পরিবারের প্রতি সবার ভালোবাসা। শুধু প্রেম করার জন্য ভালোবাসতে হবে তা কিন্তু নয়। এই যে নির্বাচন হলো, মানুষ কত প্রার্থীকে ভোট দিল, সেটা কিন্তু ওই প্রার্থীর প্রতি ভালোবাসার কারণেই দিয়েছে। আরে রাখো তো এই রাজনীতির আলাপ। ওই যে বলেছিলে পশু পাখির প্রতি মানুষের ভালোবাসা আছে, তাই তো কেউ কুকুর, কেউ বিড়াল, কেউ বা পাখি পুষতে ভালোবাসে। তবে আজকে আমি তোমাকে এক ধূর্ত প্রাণীর ভালোবাসার গল্প শোনাবো। সে আবার কি? শিয়াল পণ্ডিত। শিয়াল পণ্ডিত? শিয়ালের প্রতি মানুষের ভালোবাসা। শিয়াল প্রাণীটির সঙ্গে সবারই পরিচয় আছে। শিয়াল একটি বন্য প্রাণী, তবে নিশাচর। এই প্রাণীটি লোকচক্ষুর আড়ালে থাকতে ভালোবাসে, আর তাই লোকালয় থেকে দূরে কোনো ঝোপঝাড় কিংবা বন জঙ্গলে বাস করে। তবে আমরা এমন একটা শিয়ালের সন্ধান পেয়েছি, সে ঝোপ জঙ্গলে, আড়ালে বা গর্তেও নয়, বাস করে লোকালয় মানুষের সঙ্গে, খায় দায়, ঘুমায়, বেড়ায়, সবই মানুষের সঙ্গে। আর এই ব্যতিক্রমী চরিত্রের শিয়ালটি বসবাস করছে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর পাগলা গ্রামের কৃষক মোহাম্মদ ইসমাইলের বাড়িতে। শিয়াল অত্যন্ত ধূর্ত প্রাণী বলেই আমরা জানি, কিন্তু ইসমাইলের বাড়ির এই শিয়াল মিশুক এবং শান্ত স্বভাবের। সবার সঙ্গে মেশে খুব সহজে আপন করে নিতে পারে সবাইকে। অনেকের মতো আমরাও লক্ষ্মীপুরের ইসমাইলের বাড়িতে গিয়ে এই শিয়ালটিকে দেখে বেশ অবাক হয়েছি। বাড়ির শিশুদের সঙ্গে এই শিয়ালটির বেশ সখ্যতা লক্ষ্য করা গেছে। শিশুদের সঙ্গে বিভিন্ন রকম খেলাধুলায় ব্যস্ত থাকে এই পোষা শিয়াল। সারাদিন সবার পেছনে ঘুরঘুর করে ঘুরতে থাকে। কে এলেও কে গেল সেদিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। জানতে চেয়েছিলাম কিভাবে ইসমাইল এই শিয়ালের সন্ধান পেলেন। আমি পুকুরে পানি ইস্তাম গেছি, আর বাগানের একটা গর্তের মধ্যে পানি দিই, দেখি পানিতে শিয়ালটা ভাসে। তা আমি বাড়িতে নিয়ে আসলাম, আসার পরে এরে খুব যত্ন করে আমি শুকাইলাম। বাজার থেকে ফিটার কিনলাম, দুধ কিনলাম, আনিয়ে খাওয়ান শুরু করলাম। বাচ্চা যেভাবে পালে ঠিক আমি এভাবে পালছি এরে। একটি প্রচলিত প্রবাদ রয়েছে, শিয়ালের কাছে মুরগি বর্গা দেয়া, কিন্তু এখানে এলে এই প্রবচনটি মিথ্যে হয়ে যাবে। আমরা জানি খাবারের অভাব হলে শিয়াল লোকালয়ে হানা দেয় হাঁস মুরগি ধরতে, কিন্তু এখানে ভিন্ন চিত্র। এখানে এদের সম্পর্কটা প্রায় বন্ধুর মতো, এবং তাদের এই সহাবস্থান সবাইকে অবাক করে। হ্যাঁ, আমাকে ফ্যামিলি মেম্বার হিসাবে চলাফেরা করে, সবার সাথে মিলেমিশে আমরা যা খাই সেই তাই খাই। প্রায় 1 বছর বয়সে এই শিয়ালটি মানুষের সাথে বসবাস করতে করতে নিজের স্বভাবই ভুলতে বসেছে। ভাত, রুটি, ফলমূল সহ মানুষের অনেক খাবারই খায় এই বন্য প্রাণীটি। বন্য প্রাণী হলেও এই শিয়ালটির সঙ্গে এই পরিবারের একটি গভীর ভালোবাসার বন্ধন তৈরি হয়েছে, মানুষ আর শিয়ালের বন্ধুত্ব। আর এই বন্য প্রাণীটির প্রতি ইসমাইল ও তার পরিবারের ভালোবাসা সত্যি প্রশংসনীয়। আচ্ছা বলো তো, বিবাহিত মেয়েদেরকে নিয়ে এত জোকস কেন?
এগুলো ওই বিবাহিত পুরুষদের কাজ যাদের ঘরে কোনো সুখ শান্তি নেই, সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকে, এগুলো তারাই করে। সেদিন একটা কফি শপে দু বন্ধুর আলাপ শুনছিলাম। একজন একটা যোগ বলছিল, দুজনই খুব কম কথার মানুষ। প্রথমজন বলল, আমি খুবই কম কথা বলতে পছন্দ করি। আর দ্বিতীয়জন বলল, আমিও বিবাহিত। বিবাহিত বলতে সে বোঝাতে চেয়েছে বিয়ের পরে তার কথা বলা কমে গেছে। সেজন্যই বিয়ে বা প্রেম করার আগে দেখে শুনে বুঝে নিতে হয় কার সাথে কার ভবিষ্যৎ কেমন। সেটা কি করে বুঝবে? বিয়ের আগে আর বিয়ের পরে দুটো জীবন তো আলাদা। সেটা জানতেই তো অনেকে ছোটেন জ্যোতিষীর কাছে। কি সমস্যা বলেন? চেহারা এত চিন্তার চাপ কেন? দারুণ মানসিক অশান্তিতে আছি। কোনো চিন্তা নাই, মানসিক শান্তির জায়গায় আসছে। এবার সমস্যা বলেন। আমি একটা মেয়েরে ভালোবাসি। ভালোবাসা তো ভালো, এতে চিন্তার কি আছে? না মানে বুঝতে পারছি, আপনি ভালোবাসেন, সে ভালোবাসে না, এর জন্য পাথর আছে। জ্যোতিষ ভাই, এটা আমার পরকীয়া প্রেম। আরে পরকীয়াই হোক আর নিজ ক্রিয়াই হোক, প্রেম তো প্রেমই, এর জন্য পাথর আছে। আজকাল পরকীয়া কোনো ঘটনা না, ডিভোর্স কথাটা এখন খুব ঘন ঘন শোনা যায়, পত্রিকাও দেখা যায়। আমি আপনাকে একটা পাথর দেবো, সব কিছু সহজ হয়ে যাবে। সে আপনার এমন ভালোবাসা বাসবে আপনি কল্পনাও করতে পারবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি চান? আমি আমার স্বামীরে ফেরত চাই। ফেরত পাওয়া যাবে, এমন পাথর দেব আপনি ছাড়া আপনার স্বামী বিশ্ব সুন্দরী আসলে পরেও মাথা উঁচু করে তাকায় দেখবো না, কাউরে সে ভালোবাসবো না। এই, তুমি এখানে কে? আপনি কি ওনাকে চেনেন? চিনি মানে? উনি এখানে কিসের জন্য আসছে? উনি পরকীয়ায় জড়ায় গেছেন, ওনাকে একটা পাথর দেব যাতে করে উনি ওনার নতুন প্রেমে সফল হন। ওই মিয়া, আপনি জানেন উনি কে? কে? উনি আমার স্বামী। আপনার স্বামী? হ্যাঁ, আমার স্বামী। আপনি কেমন জ্যোতিষ? আপনি আমারে পাথর দিলেন যাতে আমি আমার স্বামীরে না হারাই, আর ওনারে পাথর দিলেন যাতে আমারে ছাইরা দিয়া উনি পরকীয়া জড়ায় যায়। আসলে সেম সাইড হয়ে গেছে। সেম সাইড হয়ে গেছে? হ্যাঁ, সেম সাইড। ইচ্ছা করতেছে সব পাথরগুলো উড়ায় উড়ায় মারি। ভণ্ড জ্যোতিষ কোথাকার। এই, ওঠো, চলো ঠিক আছে। পরকীয়া কাহাকে বলে, কয় প্রকার? উঠো, রঙিন জামা পরেছে, চলো। আচ্ছা শোনো, আজকে তো চমৎকার একটা দিনে আমরা এত গুরুগম্ভীর আলাপ করছি কেন? কারণ আজকের দিনটার গুরুত্ব তোমার আমার জীবনে খুবই কম। তার মানে আমাদের মধ্যে কোনো ভালোবাসা নেই? দিন দিয়ে ভালোবাসা নির্ধারণ হয় না। অনেকেই দেখবে বিয়ের দিন, জন্মদিন এসব ভুলে যায়। এসব নিয়ে অনেক স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াও হয়। তুমিই বলো, এসব দিন ভুলে যাওয়া মানে কি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নেই? একটা গল্প বলি। শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করলেন, বলো তো রবীন্দ্রনাথ সম্পর্কে কি জানো? ছাত্রটি বিজ্ঞের মতো উত্তর দিল, যতটুকু জানি উনি মারা গেছেন। রবীন্দ্রনাথের এত লেখালেখি থাকতে তার মৃত্যুর কথাটাই মনে উঠলো। এজন্যই বলে কে কি কিভাবে দেখবে সেটা নির্ভর করে মানুষের দৃষ্টিভঙ্গির উপর। আর নেগেটিভ আলাপ না, আমরা এই ফাল্গুনের কৃষ্ণচূড়ার সাজ নিয়ে মিষ্টি একটা গান শুনবো। ফাল্গুনে কৃষ্ণচূড়া
चल चले रे हाय हाय की चल चले रे अलकुमी कृष्ण चूड़ा साजे लाल लाल रे और कोकिला डाके गाछेरी डाले रे बसंत बातास आइलो की नया रंग लागाइलो उफ हाय हाय की चल चले रे उफ हाय हाय की चल चले रे। স্বামীদের নিয়ে কিছু উক্তি মনে পড়ল। ধরো স্ত্রীকে যদি শাসন করা হয় বলা হয় অত্যাচার, আর যদি শাসন না করা হয় তাহলে বলা হয় কাপুরুষ। বাড়ির বাইরে বেশি থাকলে বলে ভবঘুরে, আর সবসময় বাড়িতে থাকলে বলে অকর্মণ্য। স্ত্রীকে চাকরি করতে না দিলে বলে সন্দেহপ্রবণ, আর চাকরি করতে দিলে বলে বসে বসে বইয়ের কামাই খায়। এখন বলো বেচারা স্বামী কি করবে? ওসব কথার কোনো মূল্য আছে নাকি? এইসব ওই ধরনের স্বামীদেরই করা যারা এসব কাজ করে। এরকম তো আমিও শুনেছি। এক লোককে জিজ্ঞেস করা হলো, বলো তো ভালোবাসার ওজন কত? সে বলল 80 কেজি। কিভাবে? সে উত্তর দিল, কারণ ভালোবাসা মানে দুটি মনের মিল, আর 1 মন সমান 40 কেজি, তাহলে দুটি মন মিলে হয় 80 কেজি। তার মানে ভালোবাসার প্রমাণিত ওজন হলো 80 কেজি। কি বুঝলে? এসবই হচ্ছে ভালোবাসা নিয়ে চিটিংবাজি। ভালোবাসার টিটাররাই এসব বলে। কাজী সাহেব তো আমাদের দুইজনের নাম বিয়ের খাতায় রেজিস্ট্রেশন করছে। আজ থেকে আমরা বউ জামাই। খাতায় কি হয় কন? উনি আমাদের দুইজনের মনটারে মিলাই দিছে। এই তুমি আমার ভালোবাসো? এটা কেমন কথা কন? আপনি আমার স্বামী হয়েছেন, আপনার ভালোবাসবো না তো কারে ভালোবাসবো? আপনার জন্য আমার জীবন বাজি। সত্য? পানি খান। পানিতে কাজ হবে না, এটা আমার অ্যাজমার কাশি। আপনার এজমা আছে? খালি অ্যাজমা না, শ্বাসকষ্ট আছে। ডাক্তার বলছে যক্ষার জীবাণু আছে, ওষুধ চলতেছে, অসুবিধা নেই। তাহলে তো আপনার লাং শেষ। হার্টের কি অবস্থা? হার্টের ওই 4-5টা রিং আছে, এমনি ভালো কাজ করতেছে। রিং পরাইছেন? হার্ট ঠিক না থাকলে ভালোবাসবেন কেমনে? আচ্ছা মাথা ঠিক আছে তো? নাহলে তোমার ব্রেন খেটে কিছু করতে পারবো না। মাথা ঠিক আছে, খালি ছোট্ট একটা টিউমার আছে। আমি এটা কি করলাম? একটা আইসিইউ রোগীর বিয়ে করলাম, আমার এখন কি হইব? আচ্ছা শেফালি, তুমি না বলে আমার জীবন দিয়ে ভালোবাসবে? রাখেন আপনার ভালোবাসা। কাল সকালে আমি এখান থেকে চলে যাবো। আমি একটা মরা মানুষের লোক সংসার করতে পারবো না। শোনো শেফালি, মরা হোক জেতা হোক, স্বামী তো স্বামী। তুমি আমার কবুল বলে বিয়ে করছো না? রাখেন। কত নায়ক নায়িকার দেখি প্রেমে গদো গদো হইয়া বিয়া করে, বাচ্চা কাচ্চা হওয়ার পর তারা ডিভোর্স দিয়া দেয়। তারাও তো কবুল করে বিয়া করে, আবার কয়দিন পরে মোবাইলে জামাই বিরুদ্ধে পোস্ট দেয়। ও দুশ্চরিত্র। হেগো কথা বাদ দাও, বিয়ে করলে মানুষই তো কয় হেগো বিয়ে কয়দিন টিকবো কে জানে, কিন্তু আমাদের ঘটনা তো অন্য। যত ঘটনাই হোক, আমি একটা মরা মানুষের সাথে সংসার করতে পারবো না। তোমারে ধন্যবাদ, তোমার এই চরিত্রটা জানার জন্য এতক্ষণ আমি এতগুলো রোগের কথা বলছি। ঘটনা হইলে আসলে আমি একদম সুস্থ সবল মানুষ, আমার ভিতরে কোনো রোগ বলাই নেই। তোমার ভালোবাসা পরীক্ষা করার জন্য এত রোগের কথা বলছি। কি করে শুন? আমি ভুল করছি, আমার মাফ করে দেন। সব ভুলের মাফ হয়, কিন্তু এই ভুলের মাফ হয় না। সংসারের রাস্তা অনেক লম্বা, শুরুতেই চিনতে ভুল করলে সারা জীবন এই রাস্তা পার হইতে অনেক কষ্ট হইব। তোমার আর আমার ভালোর জন্যই আমাদের আলাদা হওয়া উচিত। এখন তুমি ওই ঘরে ঘুমাইবে, আমি এই ঘরে, কাল সকালে বাপের ঘরে। ঠিক আছে? একজন বিখ্যাত জ্যোতিষী বলেছেন, প্রেমের সবচেয়ে বড় জিনিস হলো একজন আরেকজনকে ধরে রাখা। পৃথিবীতে যদি প্রেম ভালোবাসা না থাকতো, কোনো কিছুরই মূল্য থাকতো না। ঠিক তাই, প্রেম ভালোবাসা আছে বলেই সুখ আছে, বিরহ আছে। আর এই সুখ দুঃখ নিয়ে এই মানুষের জীবন এত বৈচিত্র্যময়। মানুষের কখন যে কাকে ভালো লাগে বোঝা যায় না। সেই জন্যই তো বলে ভালোবাসা করা যায় না, হয়ে যায়। এবার আপনাদের একটি প্রেমের গল্প শোনাবো। মুক্তা আর ওবায়দুরের প্রেমের গল্প। পর্দায় যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন তার নাম মহু আক্তার মুক্তা। বাড়ি যশোর জেলার কেশবপুর থানায়, বয়স 28 বছর। মুক্তার বয়স যখন 4 বছর, তখন পোলিও রোগে তার 2 পা অকেজো হয়ে যায়। মুক্তা হয়ে যায় একজন শারীরিক প্রতিবন্ধী। বাবা আরিজুল ইসলাম ছোটখাটো ব্যবসা করেন, আর মা গৃহিণী। অনেক চিকিৎসা করার পরেও কোনো উন্নতি না হয় মুক্তা তার এই জীবনকেই মেনে নিয়ে লেখাপড়ায় মন দেয়। কিন্তু প্রতিবন্ধী বলে তেমন কারো সহযোগিতা পায় না। স্কুলে আমার যারা সমবয়সী ছিল সবাই হাঁটতে পারতো, আমি একা এরকম ছিলাম। তো সবার দৃষ্টিভঙ্গি একটু অন্যরকম ছিল আমার প্রতি, সেটা আমার খুব বেশি ভালো লাগতো না, খুব লজ্জা করতো।
তারপর এক সময় আমি সিদ্ধান্ত নিই যে আমি লেখাপড়া করব না। 2000 সালে আমি সিআরপিতে চলে আসি। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে মুক্তা 2000 সালে চলে আসে সিআরপিতে। সিআরপি গণকবাড়ি মহিলা প্রজেক্ট ট্রেনিং সেন্টারে লেখাপড়ার পাশাপাশি এখানকার বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে সে। সালে উন্মুক্ত দিবস হয় সিআরপিতে, সেখানে আমি হুইল চেয়ারে বসে একটা ড্যান্স করি। অনেকেই সেই নাচ দেখতে আসে। সেই দর্শকদের মধ্যে একজন ছিল ওবায়দুর। আমি যখন ওকে ওই অনুষ্ঠানটা করতে দেখি, অনুষ্ঠানে একটা নাচ দিচ্ছিল, তো নাচ দেখেই আমার ওকে ভালো লাগছিল। তখন থেকেই আমার ভালোবাসার প্রতি জাগে। পরের বছর উন্মুক্ত দিবসে সে মুক্তার নাম সংগ্রহ করে নিয়মিত প্রেমের চিঠি লিখে থাকে। প্রায় 7 বছরের মতো আমাদের চিঠি আদান প্রদান চলে। আমি ওই চিঠি পড়েই তাকে ভালোবাসছি, কিন্তু আমি তাকে আগে কখনো দেখিনি। আবার এটাও জানতাম যে সে আমার দেখার জন্য রাস্তা দিয়ে 2 বার করে হাঁটাহাঁটি করত, সকাল বিকাল। একসময় তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। দুজনের প্রতি দুজনের বিশ্বাস জন্মায়, মনের মিল হয়। 2007 সালে মুক্তার এসএসসি পরীক্ষার পরে মুক্তা ও ওবায়দুর বিয়ে করার সিদ্ধান্ত নেয়। একসময় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, জয় হয় ভালোবাসার। তো বিয়ে করার পরে আমি ওকে নিয়ে আসি। নিয়ে আসার পরে এই সিআরপিতে ভ্যালোরি সিস্টারের মাধ্যমে আমার একটা চাকরি হয়। প্রতিবন্ধী ব্যক্তি বলে অনেকেই বলতো মুক্তা হয়তো কোনোদিন মা হতে পারবে না, কিন্তু সবার কথাকে মিথ্যা প্রমাণ করে 2011 সালে মুক্তা ওবায়দুরের ঘরে আসে একটি ফুটফুটে কন্যা সন্তান, সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক। সন্তান হবার পর সিআরপির প্রতিষ্ঠাতা মিস ভ্যালোরি মুক্তাকে তার প্রতিষ্ঠানের পাবলিকেশন বিভাগে ফটোগ্রাফার ও ভিডিও এডিটর হিসেবে নিয়োগ দেন। আমাদের বিয়ের পরে সংসার মোটামুটি দুজনের সহযোগিতায় ভালোই চলছে। আমার ওয়াইফ চাকরি করার পরেও সংসারে যাবতীয় কাজ আছে সবগুলাই করে, মেয়ের যত্ন নেয়। আমার চাকরির ফাঁকে যতটুকু সম্ভব আমি তাকে সহযোগিতা করি। এই সমস্ত কিছুর মূলে একজনেরই অবদান, যেটা হচ্ছে আমাদের সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালোরি টেইলর। ওনার আন্তরিকতা বা ওনার ভালোবাসা না থাকলে হয়তো আমাদের জীবনটা এরকম ফুরফুরে হতো না। আজকে এই ভালোবাসা দিবসে আমি কৃতজ্ঞতা জানাতে চাই যাকে, সিস্টার ভ্যালোরি টেইলর। তার এই ভালোবাসা, তার এই অনুপ্রেরণা না পেলে আমি বা আমরা কেউ এ পর্যন্ত আসতে পারতাম না। মুক্তা ও ওবায়দুর দম্পতির একমাত্র কন্যা ফারহানা আক্তার প্রিয়ন্তী এখন প্রথম শ্রেণীতে পড়ে। এখন তার একমাত্র কন্যা প্রিয়ন্তীকে ঘিরেই তাদের ভালোবাসা এবং সুখের সংসার। আজকে আমার খুব ভালো লাগছে। হঠাৎ ভালোবাসার দিনটা তোমার কাছে এত ভালো লাগার কারণ কি? 2 দিন আগে ভোট হলো। ভোটের আগে এক পার্টি আরেক পার্টিকে নিয়ে যেভাবে খুশি সমালোচনা করেছে। এমনও দেখেছি বাবা ছেলের বিরুদ্ধে, ছেলে বাবার বিরুদ্ধে কথা বলছে। মনে হচ্ছে ইলেকশনটাই সব, সম্পর্কের কোনো দাম নেই। কিন্তু ভালোবাসা দিবসের সাথে এগুলোর সম্পর্ক কি? সম্পর্ক আছে। ইলেকশনের এই দলাদলি মারামারি ভোটাভুটির পর অনেক সুন্দর একটা দিন আমাদের মাঝে এসেছে, ভালোবাসা দিবস। আগে যেমন আমরা একে অপরকে ভালোবাসার কথা বলতাম, এই দিনের সৌজন্যে আমরা সব কিছু ভুলে আবারও একজন আরেকজনকে ভালোবাসার কথা বলবো, ভালোবাসবো, একজন আরেকজনকে ভালো রাখবো। কিন্তু হেরে গেলে মনে যেটা দুঃখ থাকে, সে কি ভালোবাসার কথা বলবে? হয়তো বলতে চাইবে না। সেই জন্যেই যারা জিতেছে তাদেরকে এগিয়ে আসতে হবে ভালোবাসা নিয়ে। কারণ ভালোবাসা দিয়েই ভালোবাসা পাওয়া যায়, মন জয় করা যায়। হ্যাঁ, তাই তো পরাজিত এবং বিজয়ী দুজনকে একসাথে কাজ করে দেশটিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা যে যাই বলি না কেন, যে মতেরই হই না কেন, এটা তো ঠিক এই দেশটা আমাদের সবার, আর এই দেশটাকে আমরা সবাই ভালোবাসি। ভালোবাসা সবার জন্য। ভালো থাকুন সবাই। খোদা হাফেজ।